বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমার বাবাটা হাঁটছে, তো এই ভিডিওটা একটু দেখালাম। আমার কিছু আপু আছে, ও এখনও হাঁটে না কেন সেটা নিয়ে একটু চিন্তিত থাকে। আসলে এটা স্বাভাবিক, কারণ এই বয়সে কিন্তু হাঁটারই কথা। বেশিরভাগ বাচ্চারা 1 বছর পার হয়ে গেলে হাঁটা শিখে যায়, কিন্তু আমার আসলে এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই, কারণ আমার মেয়েদের সব কিছু এত বেশি আগে আগে সব কিছু হয়েছে ওদের জন্ম থেকে শুরু করে। তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় আমার ছেলে সব কিছু দেরিতে হোক, ভালো হোক, ও সুস্থ থাকুক, এটাই আমার কাছে সবচেয়ে বড়। তো এখানে আমি এই জারগুলো কিনেছিলাম, সেগুলো আপনাদের দেখাচ্ছি। যে জারগুলোতে এইখানটাতে ফাঁকা থাকে, যার কারণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যদি রাখি বাহির থেকে বাতাস প্রবেশ করে কিন্তু সেগুলো দলা পেকে যায়। আর এই জারগুলো কিনে আমি একেবারেই ঠকে গিয়েছি। যদিও এই জারগুলো আমার 9-10 বছর আগের কিনা, তখন অত কিছু বুঝতাম না। এখন হয়তো বা কোনো কিছু এরকম কিনতে গেলে অনেক কিছু খেয়াল করি, কিন্তু তখন যেহেতু বুঝিনি এগুলো আসলে ফাঁকা, যে তাই কিনে ফেলেছিলাম হুট করে। আর যখন বাসায় এসে আমি রাখলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তখন দেখি যে না, এগুলোর মাঝে তো বাহির থেকে বাতাস ঢুকে যায়, আর বাতাস ঢুকে গেলে তো এগুলো নষ্ট হয়ে যাবে। এরপর থেকে কিন্তু এগুলো আমি খালি এভাবেই রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম, এখন যেহেতু আমি দাঁড়িয়ে আমার কিচেনের মধ্যে রান্নাবান্নার কাজগুলো করে থাকি, তো এখানে কিন্তু এগুলোর মধ্যে এমন কিছু রাখি যেটাতে একটু একটু বাতাস গেলে কোনো ধরনের সমস্যা হবে না, নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। তো সেজন্য আমি এখানে একটা কৌটার মধ্যে রেখেছি তেজপাতাগুলো আমি কেচি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে তারপর রেখেছি, যাতে করে আর ছিঁড়ার ঝামেলাটা না হয়। যখন প্রয়োজন হবে তখন 2-4টা যাই লাগে জাস্ট দিয়ে দেব। আর মাঝখানের কৌটাতে রেখেছি গরম মশলাগুলো। এখানে সব রকমের মশলাই আছে, দারচিনি, লং, এলাচ। আর এরপরেরটাতে রেখেছি লবণের মধ্যেও কিন্তু বাতাস ঢুকলে কোনো ধরনের সমস্যা নেই, তাই লবণটাও আমি এর মধ্যে রেখেছি। লবণটা প্রতিদিনই প্রয়োজন পড়ে, তাই এটা হাতের কাছে রাখার চেষ্টা করলাম। এখন আমি বেগুন কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। এই ছোট ছোট টুকরো করে কাটার উদ্দেশ্য হলো যাতে পোকা থাকলে সেটা আমি দেখতে পাই আর সে অংশটা ফেলে দিতে পারি, কারণ এই বেগুনগুলোতে প্রচুর পরিমাণে পোকা ছিল। তো এখন এগুলো কেটে ধুয়ে তারপর আমি সিদ্ধ বসিয়ে দিব। আজকে আমি আপনাদের সাথে বেগুনের ভর্তা, বেগুন না পুড়িয়ে কিভাবে করা যায় সেটা শেয়ার করব। অনেক আপুদের কিন্তু এরকম কমপ্লেন থাকে যে বেগুন পোড়াতে গেলে দেখা যায় চুলাটা নষ্ট হয়ে যায়। এটা কিন্তু আসলে স্বাভাবিক। বেগুন পোড়াতে গেলে বেগুন থেকে কিন্তু একটু একটু করে পানি ছাড়ে, আর যখন আপনি মোটা বেগুনগুলো পুড়বেন তখন তো আরও বেশি হয়, তখনও কিন্তু চুলাটা নষ্ট হয়, যত সেফভাবেই আমরা রাখি না কেন। তো কেউ চাইলে কিন্তু এভাবে বেগুন সিদ্ধ করে নিতে পারেন। তার পরবর্তী কাজগুলো আমি কিন্তু দেখিয়ে দিব। তো আমি এখন বেগুন আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। কালকে যেহেতু একটু ভারী খাবার খাওয়া হয়েছে, তাই আজকে ভাবলাম একটু ভর্তা দিয়ে দিনটা শুরু করা যাক। তো যেই চিন্তা সেই কাজ সকাল থেকে শুরু করে দিয়েছি। আর আজকে যেহেতু রান্নার চাপটা অনেকটা কম, তাই ভাবলাম যে পাশাপাশি আমি কিচেনের যে টুকিটাকি জিনিসগুলো আছে, বয়ামগুলো আছে, সেগুলো ধুয়ে নেই। কিচেন নতুন করে করার পর কিন্তু এগুলো আর আমার ধোয়া হয়নি। এগুলো আসলে একেবারেই নিট অ্যান্ড ক্লিন ছিল, কিন্তু আমার উপরটা যেহেতু কিচেনের টিনের, তো সেখানে যে কাঠগুলো ছিল সেই কাঠগুলো আসলে ভালো পড়েনি। তো সেই কাঠগুলো দিয়ে কিন্তু গুণের গুঁড়ি পড়ে, তো সেই গুঁড়িগুলো পড়ে আসলে দেখা যায় যে এগুলো নোংরা হয়ে যায়। প্রতিদিন যদি মুছে রাখি তাহলেও কিন্তু হয়, কারণ আমি এখন মুছবো 5 মিনিটের মাঝে কিন্তু আবার এই গুঁড়ি পড়ে যায়। তো বিষয়টা এমন যে 5 মিনিট পর পর বা একটু পর পর তো ঘুরে ঘুরে আর মোছা হয় না, তাই পরবর্তী যে ময়লাগুলো হয় সেটা দেখা যায় লেগে গিয়েছে। তো এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রত্যেকটা কৌটোতে কিন্তু মশলা আছে। তারপরে আমি কিন্তু এগুলো খুব এয়ারটাইট করে লাগিয়ে নিয়েছি,
যে উপরের যে ক্যাপটা আছে এটা কিন্তু খুব টাইট হয়। তো আমি এগুলো সব সময় এভাবেই ধুয়ে থাকি, কারণ সবগুলো মশলা একসাথে কখনো শেষ হয় না। আর সেগুলো যদি এভাবে রেখেও দিই সেটারও কিন্তু একটা টেম্পার থাকে, সেটাও নষ্ট হয়ে যাবে। তাই আমি মশলা থাকা অবস্থাতেই এই কৌটাগুলোর উপরের যে ক্যাপটা আছে এটা ভালো করে টাইটভাবে লাগিয়ে তারপর উপর থেকে এভাবে ডিবাটা ধুয়ে নিই। আর এতে করে কিন্তু ভিতরে এক ফোঁটা পানিও ঢুকে না। আর আমার কাজটার জন্য কিন্তু অপেক্ষাও করতে হয় না, যখন তখন কিন্তু আমি এটা ধুয়ে নিতে পারি। তো এখন এগুলো আমার ধোয়া হয়ে গেছে, এগুলো ভালো করে ধুয়ে তারপর কিন্তু পানি ঝরতে আবার দিয়ে রাখবো। পানিটা ঝরা হয়ে গেলেই হয়ে গেল। এখন তো যেই গরম, এই গরমের মাঝে আসলে এক্সট্রা কাজ করাটা সংসারের অনেক বেশি কষ্টের হয়ে যায়, কিন্তু এই কাজগুলো কিন্তু না করেও থাকা চলে না, কারণ এগুলো যদি আবার না করি জমে গিয়ে কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো আমার ওই কাজগুলো কিন্তু ধোয়া মোছা শেষ। এখন আমি আপনাদের সাথে তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা করার একটা সহজ রেসিপি শেয়ার করব। রেসিপি বলতে এটা তেমন কিছুই না, অনেকেই কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা আমরা করতে চাই না, যে অনেকগুলো তেলের প্রয়োজন হয়ে যায়, যেহেতু তেলের ডুবো তেলের মধ্যে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা করতে হয়। তো যারা কিনা তেলটা নিয়ে ঝামেলা মনে করেন বা তেল ছাড়া করতে চান, তারা কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে করে নিতে পারেন। সুন্দরভাবে কিন্তু পারফেক্ট পেঁয়াজের বেরেস্তা হয়ে যাবে। তো এর জন্য কিন্তু পেঁয়াজগুলোকে একেবারেই চিকন মিহি করে কেটে নিতে হবে, সবগুলো সমান করে। সবগুলো সমান হওয়ার সুবিধা হচ্ছে এমন হবে না যে কোনোটা হলো আর কোনোটা হয়নি। দেখুন আমারও কিন্তু মাঝে মাঝে কয়েকটা একটু মোটা রয়ে গেছে, সেগুলো কিন্তু হয়নি, আর বাকিগুলো কিন্তু সেমভাবে হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তা। তো যাতে সব কিছু সমানভাবে হয়ে যায়, এমন না হয় যে কোনোটা পুড়ে যাচ্ছে, কোনোটা আধা কাঁচা রয়ে গেছে, এরকম যাতে না হয় সেজন্য কিন্তু অবশ্যই পেঁয়াজের কুচিগুলো মিহি করে করে নিতে হবে। আর সবগুলো একটু হাতে কচলিয়ে এটা মানে যেই জটাটা লেগে থাকে সেটা ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু এরকম একটি প্যানের মধ্যে অথবা যে কোনো একটি কড়াইয়ের মধ্যেও কিন্তু করা যায়। এটা কিন্তু এমন না ফ্রাই প্যান প্রয়োজন হবে, ননস্টিকের প্যানই প্রয়োজন হবে। এটা আপনি চুলার আঁচটা কমিয়ে যে কোনো প্যানের মধ্যে করে নিতে পারবেন, কিন্তু অনবরত নাড়াচাড়ার মাঝেই কিন্তু থাকতে হবে। এটা কিন্তু বসিয়ে দিয়ে এদিক ওদিক যাওয়া যাবে না। তেল দিয়েও কিন্তু আমরা যখন পেঁয়াজের বেরেস্তা করে থাকি তখনও কিন্তু আমাদের এটার সামনেই থাকতে হয়। তো আমার পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু করা হয়ে গেছে। এখন আমি চুলার আশপাশগুলো সাথে সাথে কিন্তু পরিষ্কার করে নিব, যেহেতু এখন আর আমার চুলার আশেপাশে কোনো কাজ নেই। এই ক্লিনারটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। বেকিং সোডা, ভিম লিকুইড, পানি, আর সাথে কিন্তু দিয়েছিলাম ভিনেগার। এই 4টা উপকরণ দিয়ে এরকম একটি ক্লিনার যদি বানিয়ে রাখেন তাহলে কিন্তু চুলার আশপাশ পরিষ্কার করার জন্য বা যে কোনো জিনিস পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু বেশ উপকারী, কারণ এসব ক্লিনারগুলো কিন্তু অনেক বেশি দাম নিয়ে থাকে দোকানে। তো এরকম একটি ক্লিনার কিন্তু খুবই কম খরচে বাসায় তৈরি করে নিলে এটা দিয়ে অনেক কিছু পরিষ্কার করা যায়। আর তেল চিটচিটে যে ভাবটা থাকে সেটাও কিন্তু খুব সহজে উঠে যায়। তবে আপনারা সব সময় চেষ্টা করবেন চুলাটা রান্নার পরপর চুলার আশপাশটা আর চুলাটা পরিষ্কার করে নিতে, কেননা এর মাঝে যেই তেলগুলো ছিটে যায় সেগুলো কিন্তু কিছুক্ষণ পর যখন চুলা ঠান্ডা হয়ে আসে তখন কিন্তু এগুলো বসে যায়, লেগে যায়। আর যখন আপনি গরম থাকা অবস্থায় এগুলো করে নেবেন তখন কিন্তু দেখবেন কোনো ক্লিনার ছাড়াও আপনি পরিষ্কার করে নিতে পারবেন, খুব ইজিলিভাবে কিন্তু পরিষ্কার করা হয়ে যায়। তো এখন আমি জানালার গ্রিলটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো যদি পরিষ্কার প্রতিদিন না করা হয় তাহলে কিন্তু একদিনে অনেক বেশি কাজের ঝামেলা পোহাতে হবে, অনেক বেশি কাজের প্যারা কিন্তু নিতে হবে। আর আমার ওয়ালটাতে যেহেতু ওয়াল স্টিকারগুলো লাগানো, তাই আমি এগুলোও ভালো করে মুছে নিচ্ছি। এই কাজটা আসলে যখন রান্না বসাই তখন এমনও সময় যায় 3বারও করে ফেলি, 2বার তো মাস্ট করতেই হয়। তো এই তো আমার পেঁয়াজের বেরেস্তার ফাইনাল লুক। এখন ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। তো এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর কিছুটা কাঁচা পেঁয়াজের কুচি দিয়েও কিন্তু আমি এই ভর্তাগুলো বানিয়ে নিব। আর ভর্তাগুলো কিন্তু আমার বড় মেয়ে বানাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের আল্লাহর অশেষ রহমতে হাত জ্বালাপোড়া করে না, সে কারণে ও ছোট মানুষ হয়েও কিন্তু ভর্তা বানাতে পারে। আর ভর্তা বানানোটা হাত জ্বালাপোড়া যেমন তেমন, এর চেয়ে বেশি হচ্ছে তার কাছে অনেক আনন্দদায়ক। অনেকে আমাকে কমেন্ট করে থাকেন আমার অনেক আপুরা যে মামুনির তো হাত জ্বালাপোড়া করবে, যে না, আসলে ওর যদি হাত জ্বলতো তাহলে এটা কখনোই সম্ভব ছিল না যে আমি মেয়েকে দিয়ে এই কাজটা করাবো, মেয়ে ছোট হোক আর বড় হোক।
এটা কিন্তু আমি কখনোই পারতাম না, কিন্তু ওর আসলে হাত না জ্বলার কারণে ও নিজে থেকেই নিজের মনের আনন্দে খুশিতেই কিন্তু ও যে কোনো ধরনের ভর্তা বানানোর জন্য চলে আসে যে মা আমি বানাবো। আর আগে ওর বাবা এই ভর্তাটা আমি সব কিছু রেডি করে দিতাম, ওর বাবা জাস্ট একটু সব কিছু মিশিয়ে দিত। আর সেটা কিন্তু আর এখন ভালো লাগে না, তার বাবার হাতেরটাও ভালো লাগে না। মেয়ে যখন থেকে বানাতে শুরু করেছে তখন থেকে, আর দেখা যায় ওর বাবাও এখন আর এগুলোতে আসে না, কারণ মেয়ে পারে, মেয়েই তো যাবে করতে। আর যখন শোনে যে আজকে ভর্তা বানাবো তখন কিন্তু সে আমার আশেপাশে খুব গুড় করে যে দাও সব কিছু কি হয়ে গেছে, সব কিছু কি রেডি হয়েছে, দাও আমি বানিয়ে দেই। তো এই তো আগে থেকে সিদ্ধ করে রাখা যে বেগুনটা কিন্তু অবশ্যই পানি শুকিয়ে একটু নিচ থেকে পোড়া করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এখন কিন্তু আমার 2টা ভর্তাই বানানো হয়ে গেল। আমার মেয়ে কিন্তু 2টা ভর্তাই দেখলেন মাশাআল্লাহ খুব সুন্দর করে বানিয়ে নিয়েছে। আর আলহামদুলিল্লাহ আমাদের এই বেগুন ভর্তা, আলুর ভর্তা আর আম দিয়ে ডাল রান্না, এগুলো দিয়ে কিন্তু দুপুরের খাবারটা বেশ ভালো জমে গিয়েছিল, খুব ভালো লেগেছে। আসলে এত গরমের মাঝে কিন্তু ভর্তা, টক এরকম টাইপের খাবারগুলোই বেশি মুখের রুচিতে টেনে থাকে। আমি জানি না আপুদের কার কোনটা পছন্দ, কিন্তু তারপরেও দেখা যায় আমরা ইউটিউবিংয়ের এরকম প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে অনেক সময় অনেক রেসিপি কিন্তু শেয়ার করতে হয়, আবার দেখাতেও হয়। তো দেখানোর উদ্দেশ্যেও কিন্তু অনেক সময় অনেক কিছু করতে হয়, যেটা দেখা যায় এই মুহূর্তে না খেলেও হতো, তারপরেও কিন্তু আমরা করে থাকি। তো আজকে কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমি সন্ধ্যায় খাওয়ার জন্য কিছু পিঠা ভেজে নিয়েছিলাম, এগুলো এখন সবাই মিলে খাবো। এগুলো চিপসের মতো, তাই বাবুকেও দিয়েছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।